ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস বিপিএল টকে আপনাদেরকে স্বাগতম। আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। সামি ভাই, সাকিব আল হাসান বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবেও নিষিদ্ধ নয়, বাংলাদেশের ক্রিকেটেও নিষিদ্ধ নয়। ক্রিকেটটা আমরা জানি সার্বজনীন খেলা, কিন্তু আমরা গত কয়েকটা ম্যাচে দেখেছিলাম যে সাকিবের প্লে কার্ড নিয়ে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। আজকে কয়েকজন দর্শক তারা বুকে সাকিবের নাম লিখেছিলেন, টিভি পর্দা আপনি নিশ্চয়ই দেখেছেন। একটু পর তাদেরকেও পুলিশ নিয়ে গেছে, বের করে দিয়েছে। বিষয়টি আসলে কিভাবে দেখছেন? আমি তো জানি না, আমি আপনার কাছে শুনলাম বিষয়টা যে বের করে দেখেছে, কিন্তু এটার কারণটা আসলে কি সেটা কি জানা গেছে? যে মানে কারণটা কি, কেন সাকিবের নাম বুকে লেখাতে বের করে নিয়ে যাওয়া হয়েছে? মানে এটার সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি? মানে কোয়েশ্চেনটা আমি আপনাকে করলাম। না, আমি যতটুকু জানি আসলে সুনির্দিষ্ট কোনো কারণ নেই। আসলে দর্শকদের সঙ্গে আমি যতটুকু কথা বলেছিল যে সাকিবের প্লে কার্ড নিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, মানে যেসব প্লে কার্ডে সাকিবের নাম লেখা ছিল সেটা প্রদর্শন করতে দেওয়া হবে না। গেটে সিকিউরিটিরা তাদেরকে বাধা দিয়েছে, এজন্য তারা ঢুকতে পারেনি। আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে, এটা তো বিপিএল ক্রিকেটীয় একটা আসর, এবং সাকিব আল হাসান তো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হন নাই বাংলাদেশে, এবং ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে তো তিনি নিষিদ্ধ হন নাই। ইভেন তার এগেনস্টে যদি কোনো এলিগেশন থাকে সেগুলো তো প্রমাণিতও হয় নাই। তো এটা কেন হবে, আমার আসলে বিষয়টা বোধগম্য না। এখন আমি বা আমরা তো রাজনীতির মানুষ না, সেখানে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেটাও তো বলতে পারবো না। বাট আপনি যদি আমাকে একজন সাধারণ মানুষ হিসাবে, ক্রিকেটের একজন স্টেক হোল্ডার হিসেবে জিজ্ঞেস করেন, আমার উত্তরটা ওইটাই যে যেই প্লেয়ারটা রাষ্ট্রীয়ভাবেও কোনো কারণে নিষিদ্ধ না, তার এগেনস্টে আনা এভিডেন্সের জায়গায় কোনো কিছু প্রমাণিতও না, আবার ক্রিকেটের দৃষ্টিকোণ থেকেও সেই প্লেয়ারটা নিষিদ্ধ না, এরকম তো আসলে হওয়ার কথা না। মানে আমি একটু অবাকই হয়েছে। আমি তো যেহেতু বিষয়গুলো তো অত বেশি আমাদের খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না, কিন্তু আপনার কাছ থেকে যখন জানলাম আমার কাছে অবাক লেগেছে। আসলে আপনি যদি আমার স্টেটমেন্ট জানতে চান, আমি আসলে অবাকই হয়েছি। কারণ যেই প্লেয়ারটা বা যে মানুষটা রাষ্ট্রীয়ভাবে যখন কেউ নিষিদ্ধ না, তাহলে তাকে নিয়ে এরকম আমার কাছে মনে হয় যে এটা মানে আমারই একটা কোয়েশ্চেন মার্ক এখানে। তানজিদ হাসান তামিম, তিনি আসলে 29টা ছক্কা মেরেছেন এবং বিপিএল এ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার মালিক। তামিমের কাছে মনে হচ্ছে ছক্কা মারাটা একটু সহজ মনে হচ্ছে, তার ছক্কা মারাটার এবিলিটি বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের চেয়ে একটু বেশি কিনা। স্ট্যাটিস্টিক্স তো সেটা বলছে, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ছক্কা মারার যে ধরন এবং ছক্কা মারতে একটা সময় আফতাব ভাই কিন্তু ছক্কা মারতে খুব কমফোর্টেবল থাকতেন। আমরা দেখতাম যে আফতাব ভাই বলে বলে ছক্কা মারতে পারেন। ঠিক তেমনিভাবে তানজিদ তামিমকেও সেরকম ডমিনেটিং ব্যাটিং করতে দেখাতে যে ছক্কা মারতে খুব কমফোর্টেবল। সাব্বির রহমানকেও ছক্কা মারতে খুব কমফোর্টেবল, নাওয়াডেজ আরও খুব ভালো মতোভাবে দেখা যাচ্ছে। তানজিদের একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আপনি দেখবেন তানজিদ কিন্তু রাশ শট খেলেন নেই। আজকে 90+ ইনিংসটা খেলেছেন, রাশ শট খেলেন নেই। যে বলার যেরকম মেরিট হওয়া প্রয়োজন সেরকমভাবেই সে বলকে সাজা দিয়েছেন। এবং উল্লেখযোগ্য একটা ব্যাপার, 2023 বিশ্বকাপের সময় তানজিদ হাসান তামিমকে আমরা শর্ট অফ লেন্থের বল, চোয়াল বা থুতনি বরা বলো, সেগুলোর এগেনস্টে ডিসিভড হতে দেখতাম। বিপিএলের এই মঞ্চে এবার আমরা দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি তিনি ফরওয়ার্ড স্টেপটা দিচ্ছেন এই ধরনের শট খেলার জন্য। তারপরও আমি বলবো বিপিএলে যেহেতু কিছু কিছু টিমে এরকম আছে যে প্রপার কোয়ালিটির বোলার বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলার ওইরকমভাবে নাই, সো এটা একটা অ্যাডভান্টেজ দেয়। কিন্তু আজকে তানজিদ হাসান তামিম যখন খেলেছেন, চিটাগাংয়ের সঙ্গে খেলেছে, খালেদ বেশ ভালো বোলিং করছে, সো বেস্ট বোলারটাকে কিন্তু তিনি খেলেছেন। সব কিছু মিলিয়ে আপনি এখানে বলতেও পারবেন না যে একেবারে খুব মিডিওকার বোলারদের বলে খেলছেন। বাট অন্যান্য ব্যাটারদের সাথে ছক্কা মারার ক্ষেত্রে কমফোর্টেবল হওয়া, খুব কমফোর্টেবলি সিক্সার হিট করা, এটা আমি আফতাব ভাইকে একটা সময় দেখতাম, সাব্বির রহমানকে এখন দেখি, তানজিদ তামিমকেও দেখা যাচ্ছে বেশ ভালো, সো ফার সো গুড। কিন্তু আমার বারবারই মনে হয় যে এই বিপিএলের বোলিং স্ট্যান্ডার্ডটা যদি সব টিমের একটু ব্যালেন্সড ওয়েতে থাকতো, তাহলে আমরা হয়তো বা আরও বেটার ওয়েতে জাজ করতে পারতাম। রিশাদ হোসেনের ব্যাটিংটা কেমন উপভোগ করেন আজকে? ভালো ভালো। আমি আজকে রিশাদের ব্যাটিং এর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলবো, রিশাদকে তো আমরা স্লক করতে দেখি নর্মালি, আজকে রিশাদ বেশ ভালো ডেলিভারেট টাচ করছেন পেছনের দিকে, আবার দেখা যাচ্ছে যে অনেক সময় একটু টাইমিং বেস ক্রিকেট খেলার চেষ্টা করছেন। রিশাদের তো একটা লম্বা, তো রিশাদের রিচটা কিন্তু অনেক বেশি। নর্মালি যেটা হয়, আপনি দেখবেন যে ব্যাটারদের কাছে একটু দূরের বল যদি কোনো বোলার প্লেস করে, সেটা ব্যাটারদের জন্য শট নেগোশিয়েট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। রিশাদের লম্বা যেহেতু আছে, অনেক সময় দেখা যায় যে গুড লেন্থটা রিশাদের জন্য ফুল লেন্থ হয়ে যায়, কারণ রিশাদ স্ট্রেচ করতে পারে অনেক বেশি। সো এই অ্যাডভান্টেজটা রিশাদের আছে। আমি আশা করবো যে রিশাদ ব্যাটিংটা নিয়েও ওইভাবে কাজ করবে, বোলিংটা নিয়ে তো রিশাদ কাজ করছেই, এবং রিশাদের মধ্যে সেই সম্ভাবনার জায়গাটা আছে যে লেগ স্পিনিং অলরাউন্ডার হিসাবে বাংলাদেশের এই যে একটা ক্রাইসিসের জায়গা, সেই ক্রাইসিসের জায়গাটা পূরণ করা, এবং বেশ ভালো, আমার কাছে ভালো লেগেছে। কারণ বরিশালের শেষের দিকে রানটা তো আসলে রিশাদই আলটিমেটলি ওই পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে। দ্যাটস সো গুড।
ঢাকা ক্যাপিটালস আমরা দেখছি প্রথমে টানা কয়েক ম্যাচ হেরেছে, এরপর একটা জয় আবার হেরেছে, আবার জয়ে ফিরেছে এবং আজকের ম্যাচটা জেতার কারণে তাদের প্লে অফের স্বপ্নটাও বেঁচে গেছে। আসলে ঢাকার চেঞ্জটা আপনি কিভাবে দেখছেন? আসলে এই চেঞ্জের আসলে মূলে কি? তারা এই যে জয়ে ফিরলো। আমি একটা বিষয় যে ঢাকা প্রপার বোলিং কম্বিনেশন নিয়ে খেলে না এই সব ম্যাচ। আপনি দেখবেন কোনো কোনো ম্যাচে 5টা পরিবর্তন, কোনো কোনো ম্যাচে 4টা পরিবর্তন। আসলে প্রপার বোলিং কম্বিনেশনটা মানে যেটা হয় যে 20 ওভারের ক্রিকেটে আপনি অ্যাজ আ টিম সবসময় 24 ওভারের প্রিপারেশন অথবা আপনি 20 ওভারের প্রিপারেশন নিয়ে নামেন। ঢাকাকে আমরা টুর্নামেন্টের শুরুর দিকে দেখেছি 16 ওভারের প্রিপারেশন নিয়ে তারা বোলিং করতে নেমেছেন এবং তাদের বেশ কিছু ক্রিকেটার আমরা তো দেখেছি যে এনসিএলে ভালো বোলিং করেছেন। এইখানে আসার পর বেশ কিছু অকেশনে লুজ ডেলিভারি করার প্রবণতা দেখা গেছে, এক্সট্রা করার প্রবণতা দেখা গেছে। আমি জানি না সেখানে ডিসিভিং ফ্যাক্টরগুলো বোলারদের জন্য কী ছিল বা প্রবলেম কী ছিল, বাট ঢাকার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমি বলবো যে একে তো টুর্নামেন্টের শুরুর দিকে আপনি যদি দেখেন চাতুরাঙ্গা ডিসিলভা তাকে আপনি না 4 ওভার বোলিং করাচ্ছেন, 2 ওভার বোলিং করাচ্ছেন, বাট তাকে আপনি টপ 5 বোলারদের মধ্যে রাখছেন। আবার থিসার প্যারেরা তো ঠিকঠাক মতো বোলিং করতে পারছে না, শুভম রঞ্জনে খেলে গেছেন, রঞ্জনেকেও যে আপনি প্রত্যেক দিন 4 ওভারের কোটা পূর্ণ করাচ্ছেন যেরকম না। সো যে প্রবলেমটা ছিল যে ঢাকা ক্যাপিটালসের বোলিং প্রপার কম্বিনেশনটা হতো না। এখন দেখা যাচ্ছে যে একটা প্রপার বোলিং কম্বিনেশনে কিন্তু ঢাকা ক্যাপিটালস খেলছে। তো এটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমার কাছে মনে হয় যে এটাই একটা বড় পরিবর্তনের জায়গা, যে প্রপার বোলিং কম্বিনেশনটা ঢাকা ক্যাপিটালস মেনটেন করছে। বরিশালে খেলছে না আন্ডার 19-এর ক্রিকেটার, প্রমিজিং ক্রিকেটার বলা যায় যে আরিফুল, একটা ম্যাচও সুযোগ পাননি। মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম তারা নিয়মিত খেলছেন, আরিফুলকে থেকে যে কোনো একজনকে ড্রপ করতে হতো। তো তারা দলের অটো চয়েস হয়ে গেছে আর কি অনেকটা। মুশফিকুর রহিম কিন্তু সেভাবে পারফর্ম করতে পারছে না। আসলে আরিফুলকে কি আসলে একটু সুযোগ দেওয়া উচিত ছিল কিনা? দেখেন, মুশফিকুর রহিম ইজ মুশফিকুর রহিম। এই ধরনের ব্যাটার মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ তারা আপনাকে দেখবেন যে একটা বিগ গেম জিতিয়ে দিচ্ছে। আপনি 2024 টি20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির ব্যাপারটা চিন্তা করেন না কেন, পুরো টুর্নামেন্ট ফ্লপ, বাট একদম বিগ গেমে বিরাট কোহলি কিন্তু হাইয়েস্ট রান স্কোরার। সো এই জায়গাটা যতদিন পর্যন্ত মুশফিকুর রহিম ফরচুন বরিশাল দলটাতে থাকবেন, তিনি মনে করবেন তিনি ফিট আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ তারাই খেলবেন আসলে বেসিকলি, এবং ফ্র্যাঞ্চাইজি বা টিম প্ল্যান তারা ওইভাবেই টিম প্ল্যান করবে। হ্যাঁ, অনেক বেশি স্টার সমৃদ্ধ দলে বা লেজেন্ডস সমৃদ্ধ দলে খেলাটা এটা আসলে আরিফুলের জন্য বলবো যে আমার জন্য ব্যক্তিগতভাবে একটা খারাপ লাগার জায়গা। কারণ আমি যেদিন আরিফুল প্রথম এনসিএল টি20-তে 90+ রান করলেন, আমি ইম্প্রোভাইজিং শটে আরিফুলের বেশ ভালো পারদর্শিতার জায়গা দেখেছিলাম, যদিও পরের ম্যাচগুলোতে আসলে অতটা ঝলক দেখাতে পারেন নাই। কিন্তু এই টাইপের প্লেয়ারদেরকে অপরচুনিটি দেওয়াতে আমার কাছে মনে হয় যে বরিশাল যদি পজিশনটা মোটামুটি সিকিউর করে ফেলে, যে টপ 2 পজিশনটা, কারণ বিপিএলে যে ব্যাপারটা ঘটে যে টপ 4 তো না, টপ 2 নিয়ে চিন্তার জায়গাটা, টপ 2 সিকিউর হয়তো বা আরিফুলের সুযোগ হতে পারে। আদারওয়াইজ বরিশালের যে লাইন আপ, এই লাইন আপের জায়গাটা ডিফিকাল্ট। তবে হ্যাঁ, আমি বলবো নাজমুল হোসেন শান্ত ইনিশিয়ালি ও তো খুব বেশি টাচে তিনি থাকতে পারেন নাই, ফর্মেও ছিল না, একটা পর্যায়ে তাকে উইকেট কিপিংও করতে হয়েছিল। সো ওই একটা স্পট হয়তো বা আছে, ওই একটা স্পটে যে জায়গাটায় নাজমুল শান্ত খেলেছিলেন হয়তো বা আরিফুলকে টপ অফ দ্য অর্ডারে টিম ট্রাই করলেও করতে পারতো। বাট মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আজকে মাহমুদুল্লাহ রিয়াদ 50 করেছেন, আপনি দেখেছেন আজকে ক্রাইসিসের মোমেন্টে তিনি 50 করে গেছেন। মুশফিকুর রহিম উইকেটের পেছন থেকে মাঠটাকে নিয়ন্ত্রণ করেন, তামিম ইকবালের একটা অনেক বড় হেল্পিং হ্যান্ড হিসেবে তিনি কাজ করেন। সো আমার কাছে মনে হচ্ছে তাদেরকে বসানোর ওই জায়গাটা ক্রিয়েট হয় নাই। এবারে বিপিএল আসলে একের পর এক সমালোচনা, পেমেন্ট ইস্যুর পর এখন ফিক্সিং নিয়ে যেই পরিমাণ আলোচনা হচ্ছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়া তো সেটা নিয়ে কথা হচ্ছে, আসলে এটা আসলে কতটা আসলে বাংলাদেশের ক্রিকেটারের জন্য আসলে কতটা হুমকির? ডেফিনেটলি এই জায়গায় তো যখন কোনো ঘটনা ঘটে বা এরকম কোনো টুর্নামেন্ট যখন চলে, আপনি দেখবেন যে আমি যে কথা বলছি সেটাও কিন্তু আকসুর মনিটরিংয়ের আন্ডারে থাকবে বা থাকা উচিত। তো আলটিমেটলি এরকম টুর্নামেন্টে যখন আকসু তাদের মতো করে তদন্ত করবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদের মতো করে তদন্ত করবে, এবং ইটস হেলদি যে যদি এরকম কোনো সন্দেহজনক কোনো কিছু চলে আসে, সেটা যে কেউ নোটিস করেছে বা সেটা নিয়ে তদন্ত চলছে, এ ব্যাপারটা কিন্তু হেলদি। যে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে সেটা নিয়ে তদন্ত চলছে বা সেটা নিয়ে কথা হচ্ছে। না হওয়াটাও অবাক করার মতো কিছু না, আবার হওয়াটাও অবাক করার মতো কিছু না, কারণ ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা এরকম দেখি। সো আমি আস্থা রাখতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা অ্যান্টি করাপশন ইউনিট, তারা এই ব্যাপারগুলো প্রপার তদন্ত করবেন। কারণ
সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ধরনের ঘটনা ঘটে, তাইলে কিন্তু এটা এন্টায়ার ক্রিকেটিং স্ট্যান্ডার্ডের উপর প্রভাব ফেলে। আমরা কিন্তু একটা ফেক কনফিডেন্স পাবো যদি এরকম হয় যে সাপোজ কোনো একটা ব্যাটার ভালো ব্যাটিং করছেন, কিন্তু পরবর্তী সময় প্রমাণিত হলো যে তিনি ভালো ব্যাটিং করছেন কারণ তাকে ইচ্ছা করে খারাপ বল দেওয়া হয়েছে, তাইলে কিন্তু ওই ব্যাটারের ব্যাটিং টেকনিক সম্পর্কে আমার কাছে একটা ফেক কনফিডেন্স তৈরি হবে, রাইট? সো আমার কাছে মনে হয় যে যেহেতু এরকম একটা অভিযোগ এসেছে বা অভিযোগটা আসা মানে কি বা তদন্ত হওয়া মানে কি, দ্যাট মিনস বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিয়াস এই ব্যাপারটাতে, এই কারণেই কিন্তু এসেছে। সো আমার কাছে মনে হয় যে এইটার তদন্তের কোনো কিছু অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে, কারণ দিন শেষে এটা ক্রিকেটের জন্য আসলে অনেক বেশি মাত্রা ব্যাকফায়ারিং।